এটা দেখেন, আমরা তো শুরু থেকেই সাংবাদিকতায় আছি। তো মাঝে যখন করোনা আসলো 2019-20 আর সেই সময় হঠাৎ লকডাউনও হয়ে গেল, কোনো কাজ নেই, বসে আছি। তো ভাবলাম একটা বই লিখে দিই, তো ওই ডিজিটাল মিডিয়া ওখানেই শুরু হলো। फूल बिक रहे हैं, चमन बिक रहा है। फूल बिक रहे हैं, चमन बिक रहा है। धरती बिक रही है, गगन बिक रहा है। अब इससे ज़्यादा तरक्की और क्या होगी, कपड़ों से सस्ता बदन बिक रहा है। নমস্কার, আমি ঋতু। আপনাদের সকলকে চন্ডাল বুকসে স্বাগত। আজ আমাদের স্টুডিওতে এমন একজনকে পেয়েছি যার লেখা বই ডিজিটাল মিডিয়ায় আগ্রহীদের দুনিয়ায় বিশাল আলোড়ন ফেলেছে। বইটির নাম হলো ডিজিটাল মিডিয়া হ্যান্ডবুক। লেখকের নাম ইরফান এ আজম, যিনি এই মুহূর্তে আমাদের চন্ডাল বুকসে রয়েছে। নমস্কার স্যার, আপনাকে চন্ডালে স্বাগত। ইরফান স্যার একজন বিশিষ্ট সাংবাদিক। তিনি একটি সংবাদপত্রে কাজে যুক্ত রয়েছেন। পাশাপাশি তিনি শিলিগুড়ির একটি কলেজে মিডিয়া বিভাগে পড়ান। সমাজসেবায় যুক্ত সাংবাদিকদের সংগঠন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সভাপতির পদেও রয়েছেন। নিয়মিত বইও লেখেন। তার প্রথম বইয়ের কথা আগেই আমরা বললাম, এবার বলছি আরও একটি বইয়ের কথা, এবং সেটা হলো কন্টেন্ট মন্ত্র। ইরফান স্যারের লেখা এই বই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে হিন্দি সিলেবাসে পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে। সেজন্য আপনাকে সবার প্রথমে অভিনন্দন জানাই। আর আমাদের আজকের প্রথম প্রশ্ন, যে ডিজিটাল মিডিয়া বইটি লেখার পরিকল্পনা আপনি কবে করেছেন এবং কতদিন লেগেছে তা লিখতে? এটা দেখেন, আমরা তো শুরু থেকেই সাংবাদিকতায় আছি। তো মাঝে যখন করোনা আসলো 2019-20 তো সেই সময় আমার অনেক বন্ধু বান্ধবরা বললো যে, সেই সময় তো ডিজিটাল একেবারে পিকে চলে গেছিলো প্রথম। তো সেই সময় আমার বন্ধুরা বলল যে, মাঝে মাঝে কিছু জিজ্ঞেস করতো, তো আমি তাদের কিছু সলিউশন দিতে পারতাম। তো ওরা বললো, যখন তুমি এতই জানো তো একটা কিছু বই লিখে দাও। আর সেই সময় হঠাৎ লকডাউনও হয়ে গেল, কোনো কাজ নেই, বসে আছি। তো ভাবলাম একটা বই লিখে দিই। তো ওই ডিজিটাল মিডিয়া ওখানেই শুরু হলো। ওর অনেক কিছু আগেও লেখা ছিল, কিন্তু খুব একটা এগোতে পারছিলাম না। আচ্ছা, মানে এই বিষয়টা নিয়ে ভেবেছিলেন অনেকদিন আগে থেকে? তবে কোভিডের সময় যেহেতু লকডাউন ছিল, সময়টা অনেকটা ছিলই, সেই কারণে সেই সময়টা তো ওটা একেবারে পিকে চলে গেল, করোনা লকডাউন। তো প্রচুর সময় তো কি করব, তো ওই বই লেখা শুরু করলাম। মানে আগের থেকেও কিছু লেখা ছিল, তো ওটা আবার কন্টিনিউ করে ফার্স্ট করা হলো ওকে। আর তারপর আপনার এই 2022 সালে পাবলিশড হলো। আচ্ছা আচ্ছা। ডিজিটাল মিডিয়া বই পড়লে কারা কিভাবে উপকৃত হবেন যদি একটু আপনি বলেন? দেখেন, ডিজিটাল মিডিয়ায় একজন ইউজার থেকে একজন পাবলিশার, একজন প্রডিউসার, যারা যুক্ত আছে, যে কোনোভাবে যুক্ত আছে, তাদের জন্য এটা প্রযোজ্য। কারণ আজকে ডিজিটাল মিডিয়ার ইম্প্যাক্ট বেড়ে গেছে, তার জন্য গভর্নমেন্টও অনেক কিছু নতুন আইন এনেছে, নতুন রুল রেগুলেশন এনেছে। তো ডিজিটাল মিডিয়ায় একজন সাধারণ মানুষ যে ইউজ করছে, আমি, আপনি, আর বা যে কোনো হোক, তো ওরা ইউজ করছে, ওখানে কি করতে পারবে, কি করতে পারবে না, কি করলে সুবিধে আছে, কি করলে অসুবিধে আছে, কি করলে কেস খেয়ে যাবে, কি করলে না কেস খাবে, বিশেষ করে তো এই সমস্ত রুল রেগুলেশন, এমনকি 2021 সাল অবধি যে নতুন আইন আসছে ডিজিটাল মিডিয়া নিয়ে, ওই সব রুল রেগুলেশনের মধ্যে দেওয়া আছে। আর তাছাড়া আগের থেকে যে আমাদের সাংবাদিকতার একটাই আছে, তো সাংবাদিকতার রুল রেগুলেশনও ওর মধ্যে আছে। তো একজন ইউটিউবার হোক, ফেসবুক পেজ চালায়, বা ব্লগার হোক বা নিউজ পোর্টাল চালাচ্ছে, বা সাধারণ মানুষ যে ইউজ করছে, ফেসবুক ইউজ করছে, ফেসবুক ইউজার, হোয়াটসঅ্যাপ ইউজার, বা অন্যান্য ইউটিউব ইউজার, ওরাও অনেক উপকৃত হতে পারবে। হ্যাঁ, মানে সকলের জন্যই এটা একেবারে উপকৃত হবে। এইবার আমাদের পরের কোশ্চেনের দিকে এগিয়ে যাব। যে দ্বিতীয় বইটি আপনি লিখেছেন কন্টেন্ট মন্ত্র, সেটা নিয়ে যদি কিছু বলেন। কন্টেন্ট মন্ত্রও ডিজিটাল মিডিয়া হ্যান্ডবুকের এক্সটেনশন বলতে পারেন। কারণ ডিজিটাল মিডিয়া হ্যান্ডবুক বেসিক্যালি আমি লিমিটেড রেখেছি রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে, কিন্তু কন্টেন্ট মন্ত্রাতে হচ্ছে যে কন্টেন্ট প্রডিউস কি করে হবে। আজকে দেখেন, একজন সাধারণ ইউজার, ছেড়ে দেন নিউজ পোর্টাল যে চালাচ্ছে তার কথা, ব্লগার ছেড়ে দেন, ইউটিউবারও ছেড়ে দেন, একজন সাধারণ আমাদের মতন যারা ইউজার,
ফেসবুক ইউজ করছে, ইউটিউব ইউজ করছে, বা ইনস্টাগ্রাম ইউজ করছে, বা অন্যান্য কোনো রিল বানাচ্ছে, তো সেখানে তারা কি করে প্রডিউস করবে, তার এডিটোরিয়াল অ্যাসপেক্ট, লেখা অ্যাসপেক্ট, শুটিং অ্যাসপেক্ট, তারপর কি বলে তার এডিটিং অ্যাসপেক্ট, সব কিছু। কারণ নিউজ পেপারে বা ম্যাগাজিনে আমরা কিছু লিখি, তার ভাষা আলাদা হয়। রেডিওতে কিছু লিখি, তার ভাষা আলাদা হয়। টিভিতে কিছু লিখি, তো ওখানে ওর ভাষা আলাদা। কারণ রেডিওতে আমি কিচ্ছু দেখাতে পারবো না, রেডিওতে আমাকে যা দেখাতে হবে শব্দচিত্র মাধ্যমে একদম দেখাতে। একদম। কিন্তু টেলিভিশনে আমার কাছে মোশন পিকচারের একটা সাপোর্ট আছে, পুরো ভিজুয়াল চলছে। হ্যাঁ। তো ওখানে যতক্ষণ অলরেডি ভিজুয়াল চলছে আর ভিজুয়ালে সব কিছু দেখা যাচ্ছে, তো ওখানে আমার খুব বেশি লেখার বা বলার স্কোপ থাকে না। কারণ দেয়ার ইজ এ সেইং দ্যাট আ পিকচার ইজ ওয়ার্থ অফ 1000 ওয়ার্ডস। তো একটা স্টিল পিকচার যদি 1000 শব্দ বলতে পারে, তো মোশন পিকচার তো আরও বেশি বলতে পারে। একদম একদম। তো যখন মোশন পিকচার অলরেডি বলে দিচ্ছে বেশিরভাগ কথা, তো আমার বলার কি আছে বা আমার ওখানে জানানোর কি আছে? তো ওই যে ব্যালেন্স করাটা, নালে ও যা দেখাচ্ছে ওটাই আমিও বলে যাচ্ছি, একটা রিপিটেশন হয়ে যাচ্ছে, এটা হয়তো লোককে বোরিং করে দিতে তুলতে পারে। পারবে, একদম। তো ওর জন্যই মানে প্রিন্ট রাইটিং, অডিও রাইটিং, অডিও ভিজুয়াল রাইটিং, আর আজকের দিনে ডিজিটাল মিডিয়া মাল্টিমিডিয়া হয়ে গেল। একটা নিউজেই আমরা প্রিন্ট, অডিও, অডিও ভিজুয়াল, আর তাছাড়া অনেক কিছু গ্রাফিক্স, ও দিস দ্যাট মিলিয়ে আমরা একটা মাল্টিমিডিয়া প্যাকেজ দিতে পারি। তো এই সে স্ট্যান্ড অ্যালোন মিডিয়া থেকে একেবারে মাল্টিমিডিয়া। তো লেখার প্যাটার্নটাও চেঞ্জ হয়েছে। আর আজকের দিনে কারো কাছে এত সময় নেই যে ও টানা ঘন্টার পর ঘন্টা টিভি স্ক্রিনের সামনে বসে থাকবে আর যা আসছে ওটা দেখবে। তো এখন কনসেন্ট্রেশন লেভেলটাও কম হয়ে গেছে। তো মোবাইলে যখন লোকে নিউজ দেখছে বা পড়ছে বা অন্যান্য যে কোনো কন্টেন্ট দেখছে, তো তারা খুব বেশি ওখানে পেশেন্স দেখাতে পারে না। একদম। মিনিট 2, 4, 5-এর মধ্যে ওরা অন্য প্ল্যাটফর্মে চলে যায়, ডাইভারশন অনেক। তো ওর জন্য আমি কেমন একটা লিখবো যে আমার অডিয়েন্স, আমার লিসনার্স, ভিউয়ার্স আমাকে ছেড়ে যদি যায়, তা সত্ত্বেও যেন ওর কিছু মিস না হয়। ও যতটুকু অল্প সময় আমাকে দিতে পারে, তার মধ্যেই আমি ওকে সব কিছু ডেলিভার করে দিলাম। এই হিসেবে কন্টেন্ট কি করে প্রডিউস করা যায়, ইউজফুল কন্টেন্ট, তারপর ওর মনিটাইজেশন কি করে হবে। যখন আমি অলরেডি ফেসবুক ইউজ করছি, ইউটিউব ইউজ করছি, ইনস্টাগ্রাম ইউজ করছি, সময় দিচ্ছি, কন্টেন্ট প্রডিউস করছি, তো ওখান থেকে আর্নিংও কেন করবো না? অনেকে করছে। তো ওই আর্নিংটা কি করে করতে হবে, ওর জন্য সব কিছু এর মধ্যে আছে কন্টেন্ট মন্ত্র।